হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেদান্ত ইনস্টিটিউট অফ লার্নিং। আর আজকের ক্লাসে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে আলোচনা করব। ইউজিসি নেটের পেপার 1 এ পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট সেকশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সাবসেকশন হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। গত ক্লাসে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নিয়ে আলোচনা করেছি এবং আজকের ক্লাসে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে আলোচনা করব। তো লিংকে এর আগের ক্লাসটা অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের ক্লাসটা দেওয়া থাকবে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। চলো তাহলে সরাসরি আলোচনা শুরু করা যাক। আমরা জানি যে 2000 থেকে 2015 সাল এই সময়কালের মধ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কার্যকরী ছিল। এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের মধ্যে বেশ কিছু সমস্যাও ছিল, যেমন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল পভার্টি বা পুয়ার পারফরমেন্সের সঠিক কারণকে প্রপারলি অ্যাড্রেস করতে পারেনি। এর বেশ কিছু সমালোচনা ছিল, যেগুলো আমরা গত ক্লাসে শেষে আলোচনা করেছিলাম। সেই সমস্যাগুলোকে নতুন করে সাজিয়ে সঠিক রূপায়ণ করার জন্য, সেই সমস্যার সমাধানে সঠিক রূপায়ণ করার জন্য এবং 2015 সাল পরবর্তী সময়ে নতুন বিশ্বে উদ্ভূত বিভিন্ন পরিবেশ সম্পর্কিত সোশ্যাল এবং ইকোনমিক সমস্যাকে কাটিয়ে সারা বিশ্বকে একটি নতুন পথ দেখানোর জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের সূচনা করা হয় ইউনাইটেড নেশনের দ্বারা। এখানে তার জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা প্রথমেই দেখে নেব, তারপর মূল আলোচনায় ঢুকবো। MDG adopted by United Nations member states in 2015 provides a shared blueprint for peace and prosperity for the people and the planet now into the future. এর মূল টার্গেট হচ্ছে 2015 সাল থেকে 2030 সালের এজেন্ডা অবধি, এবং এই ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মূল ফোকাস কিন্তু রেখেছে সাস্টেনেবল ডেভেলপমেন্টকে, রাইট? অর্থাৎ এর মূল এজেন্ডা হচ্ছে 2030 ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে মোট 17টা গোল আছে। 193 মেম্বার কান্ট্রিজ ইনক্লুডিং ইন্ডিয়া একসাথে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে গ্রহণ করেছে। 2015 সালকে ইন্টারন্যাশনাল কোঅপারেশন অন ক্লাইমেটের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর বলে ধরা হয়। কারণ একটা জিনিস খেয়াল করে দেখো, শুধুমাত্র সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নয়, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ছাড়াও বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল কোঅপারেশন এই 2015 সালে করা হয়েছে। তার মধ্যে সে একটু দেখে নাও যে সেন্ডাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন মার্চ 2015, আদিস আরবা অ্যাকশন এজেন্ডা অন ফিনান্সিং ফর ডেভেলপমেন্ট জুলাই 2015। এছাড়াও আরও দুটো আছে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্যারিস এগ্রিমেন্ট অন ক্লাইমেট চেঞ্জ ডিসেম্বর 2015। এটার কথা আমরা সবাই জানি এবং ইউজিসি নেট পেপার 1 এর থেকেও বেশ কিছু তথ্য আমাদেরকে মনে রাখতে হয়। তো এটা ছিল কিছু অতিরিক্ত তথ্যের জন্য। এবার চলে আসবো আবার সাস্টেনেবল ডেভেলপমেন্টে। সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে মূল 17টা গোলের কথা বললাম, সেই 17টা গোল অলমোস্ট লিঙ্ক টু দ্য প্রিভিয়াস MDG, I mean to say মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, রাইট? এখানে একটু তোমরা ভালো করে দেখতে পাবে যে MDGর প্রথম গোল ছিল ইরাডিকেট এক্সট্রিম পভার্টি অ্যান্ড হাঙ্গার, আর SDG অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের প্রথম দুটো গোল হচ্ছে নো পভার্টি, জিরো হাঙ্গার। তো এভাবে তোমরা দেখতে পারো যে MDG অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলেরই মূল কনসেপ্টটাকে অনেক বেশি সুন্দর করে সাজিয়ে অনেক এফেক্টিভ করার উদ্দেশ্যেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে অ্যাডপ্ট করা হয়েছে। অর্থাৎ এর যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে মূল ধারণাগুলো, মূল কনসেপ্টগুলো, সেগুলো কিন্তু অনেকটাই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের সাথে সমতাপূর্ণ, এটা বলাই যেতে পারে, রাইট? এবার আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে মূল গোলগুলো অর্থাৎ যে 17টা গোল রয়েছে, সেই 17টা গোলকে সরাসরি দেখে নেব। তবে 17টা গোলকে দেখার জন্য আমি সরাসরি চলে যাব ইউনাইটেড নেশনের ওয়েবসাইটে, রাইট? আমি তোমাদেরকে আমার ক্লাসে বারবার বলি যে যখন নিজেরাও প্রিপারেশন নেবে তখন সবসময় খেয়াল রাখবে যে তথ্য তোমরা ইন্টারনেটে যদি পড়াশোনা করে থাকো বা যে কোনো বই থেকে পড়ে থাকো, তাহলে তথ্য যেখান থেকে নিচ্ছ সেটা কতটা সঠিক জায়গা সেটাকে বারবার যাচাই করে নেবে। কারণ এখন তো তথ্যের যুগ, তাই তথ্যটা যতটা গুরুত্বপূর্ণ তার সাথে সাথে কিন্তু তথ্যের প্রাচুর্যতাও প্রচুর বেড়ে গেছে, অ্যাভেলেবিলিটিও প্রচুর হয়ে গেছে। তাই এখানে তুমি যদি প্রপার বা সঠিকভাবে সঠিক তথ্যটাকে খুঁজে নিতে না পারো, তাহলে কিন্তু তোমরা নিজেরাই সমস্যায় পড়বে, রাইট? তো এই 17টা গোলকে দেখার জন্য আমরা চলে এসেছি unitednation.org এই ওয়েবসাইটটায়। এই ওয়েবসাইট থেকে আমরা সরাসরি দেখবো প্রত্যেকটা গোলকে।
ওকে, চলে আসি প্রথম গোল। ফার্স্ট গোল কি? ফার্স্ট গোল হচ্ছে নো পভার্টি, অর্থাৎ পভার্টি প্রপারলি রিডাকশন করার। আমরা দেখেছি যে এর আগে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের মধ্যে যে টার্গেটগুলো নেওয়া হয়েছিল তাতে কিন্তু পভার্টিকে ইরেডিকেট করার কথা বলা হলো। পভার্টির প্রকৃত কারণকে অর্থাৎ রুট কজকে ঠিকঠাকভাবে খুঁজে বার করা যায়নি বা রুট কজকে অ্যাড্রেস করে সঠিকভাবে কাজ করা যায়নি, যার ফলে অনেকটাই এই পভার্টি ইরেডিকেশনের যে প্রভাবটা কারণটা নেওয়া হয়েছিল সেটা কিন্তু অনেকটাই ব্যর্থ হয়েছে, এটা বলা যেতে পারে। রাইট, চলে আসো সেকেন্ড গোলে। সেকেন্ড গোল হচ্ছে জিরো হাঙ্গার। দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার সেক্টর offers key solution for development and is central for hunger and no poverty. Right, so নো পভার্টির সাথে, অর্থাৎ এই দুটো গোল পরপর দেখো, নো পভার্টি এবং জিরো হাঙ্গার ইন্টারলিঙ্কড একটা গোল। এবং তোমরা একটা জিনিস দেখতে পাবে যে এর আগে অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছিল যে বিভিন্ন যে গোলগুলো ছিল সেই গোলগুলো প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কযুক্ত ছিল না, অনেকের সাথে অনেকের একটা ফার ডিফারেন্স ছিল। কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে নতুন শতাব্দীতে যে নতুনভাবে গোলগুলো নেওয়া হয়েছে সেখানে প্রত্যেকটা গোলই প্রত্যেকটার সাথে সম্পর্কযুক্ত এবং একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টকে ইন্ডিকেট করছে। চলে আসবো আমাদের তৃতীয় গোলে। তৃতীয় গোল কি? তৃতীয় গোল তোমরা দেখতে পাচ্ছ গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং বলতে বলা হচ্ছে এখানে হেলদি লাইফকে এনসিওরিং করা, অর্থাৎ আমাদের জীবনযাত্রার মান, যদি জীবনযাত্রায় আমাদের যদি হেলথ বেটার হয় তাহলে আমাদের প্রোডাক্টিভিটিও বেটার হবে এবং ওভারঅল আমাদের সোসাইটি অনেক বেটার লাইফ লিড করতে পারবে। আর এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাথে এটা বিশেষভাবে সম্পর্কযুক্ত। এরপরে চলে আসবো আমরা 4 নম্বর গোলে। 4 নম্বর গোলে কি বলা হয়েছে? কোয়ালিটি এডুকেশন। এখন আমরা জানি যে এডুকেশনই একমাত্র পারে জীবনকে অনেক সুন্দরভাবে তৈরি করতে, সুন্দর বানাতে, তাই না? তো এডুকেশনকে যদি আমরা প্রপার কোয়ালিটেটিভ বানিয়ে তুলতে না পারি, শুধুমাত্র কোয়ান্টিটির পিছনেই ছুটে যাই, যেটা আমাদের এর আগের গোল অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের একটা বড় সমস্যা ছিল, তো সেখানেই যদি আমরা থেকে যাই তাহলে কিন্তু আমরা কখনোই সাস্টেনেবিলিটির পথে যেতে পারবো না। গোল নম্বর 5, জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটি একটি সুস্থ সমাজ তৈরি করতে গেলে ভীষণভাবে জরুরি। এর আগে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে আমরা দেখেছিলাম জেন্ডার ইকুয়ালিটি একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কিন্তু বেশ কিছু কারণে বা ঠিকঠাক ফোকাসের অভাবে সেটা কিছুটা সমস্যা তৈরি করেছিল, অর্থাৎ জেন্ডার ইকুয়ালিটির প্রপার প্রবলেমকে সলভ করতে পারেনি। নেক্সট গোল, গোল নাম্বার 6, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। বর্তমান বিশ্বে যে সবথেকে বড় সমস্যাগুলো দেখা দিচ্ছে তার মধ্যে অবশ্যই একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে পানীয় জলের পরিষ্কার এবং স্বচ্ছ পানীয় জলের জোগান। রাইট, এবং এছাড়াও স্যানিটেশন রিলেটেড প্রবলেম এবং ওয়াটার রিলেটেড ভেরিয়াস প্রবলেম কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড দেখা দিচ্ছে। তাই এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ টপিক হতেই পারে ওয়াটার অ্যান্ড ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। And then goal number 7, affordable and clean energy. উইদাউট এনার্জি কোনো সোসাইটি ডেভেলপ করতে পারে না। রাইট, কোনো ইকোনমি কোনো সোসাইটি কখনোই ডেভেলপ করতে পারে না, কিন্তু সেই এনার্জিটা যদি অ্যাফোর্ডেবল না হয় সবার কাছে, সমাজের সর্বস্তরের কাছে অ্যাফোর্ডেবল না হয়, তাহলে তো সেটা কখনোই এনার্জি, তো সেই এনার্জি অ্যাভেলেবেল হয়েও অ্যাভেলেবেল হবে না, তাই না? সমাজের সর্বস্তরের কাছে যদি অ্যাভেলেবেল না হয় তো সেটা সমাজের ডেভেলপমেন্টে কোনো কাজে লাগবে না। রাইট, আবার একই সাথে আরেকটা জিনিসও দেখতে হবে যে এই এনার্জিটা যদি পলিউশনের খুব বেশি মাত্রায় পলিউশন তৈরি করে তাহলে কিন্তু সেটা কখনোই সাস্টেনেবল হবে না, অর্থাৎ দীর্ঘমেয়াদী সময় কিন্তু সেটা সমগ্র পরিবেশ এবং সেই সাথে সাথে সভ্যতা এবং অর্থনীতিরও ক্ষতি করবে। 8 নম্বর গোলে চলে আসবো। গোল নম্বর 8, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। ডেফিনেটলি ইকোনমিক গ্রোথের জন্য আমাদের কাজের দরকার এবং সেই কাজটা অবশ্যই ডিসেন্ট হতে হবে এবং সাস্টেনেবল এবং ইকোনমিক হতে হবে। গোল নম্বর 9, ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। একটি ইকোনমিকে ডেভেলপ করতে গেলে ডেফিনেটলি ইন্ডাস্ট্রির দরকার, আর সেই ইন্ডাস্ট্রিকে সঠিক পথে নিয়ে যেতে গেলে ইনোভেশন এবং প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকাটা খুবই জরুরি। গোল নম্বর 10, রিডিউস ইনইকুয়ালিটিস।
ইকুয়ালিটি যদি সমাজের সর্বস্তরে না থাকে তাহলে সমাজ কিন্তু সঠিকভাবে গ্রো করতে পারে না। আর সমাজে যদি গ্রোথ বা ডেভেলপমেন্ট যাই বলো না কেন, সেটা যদি সঠিকভাবে ব্যালেন্সড ওয়েতে না হয় তাহলে কিন্তু সেটা অ্যাডভার্স এফেক্ট অনেক সময় দেখিয়ে থাকে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, গ্রোথ ইজ নট ইকুয়াল টু ডেভেলপমেন্ট। এনিওয়ে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। পরে গোলে চলে আসবো। গোল নম্বর 11, সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস। গোল নম্বর 12, রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন। গোল নম্বর 13, ক্লাইমেট অ্যাকশন। ক্লাইমেট সম্পর্কিত অ্যাকশন আমাদের এখন খুবই জরুরি, কারণ আমরা বুঝতে পারছি যে বিভিন্ন ক্লাইমেটিক ইস্যু বর্তমান সভ্যতা সংকটের সবথেকে বড় সমস্যাগুলো তৈরি করছে। গোল নম্বর 14, লাইফ বিলো ওয়াটার। উইদাউট ওয়াটার আ সোসাইটি ক্যান নট সাস্টেন। তাই না? একমাত্র সঠিক পরিচর্যা এবং সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমেই আমরা ওয়াটারকে সাস্টেন করতে পারি। এবং এছাড়াও আমরা একটা জিনিস দেখি যে সমুদ্রে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, সেই অ্যাকোয়াটিক ইকোসিস্টেমকে যদি সঠিক রাখা যায় তবেই একমাত্র আমাদের ওভারঅল পরিবেশ ঠিক থাকতে পারে। তাই এখানে যে মূল টার্গেটটা নেওয়া হচ্ছে, অর্থাৎ সমুদ্র এবং সমুদ্রের বাস্তুতন্ত্রকে ঠিকভাবে রাখা, তার জন্য কি করতে হবে এখানে দেখো আমাদের বলে দিয়েছে যে অ্যাভয়েড প্লাস্টিক ব্যাগ টু কিপ ওশান ক্লিন, রাইট? আচ্ছা, এবার চলে আসবো আমাদের নেক্সট গোলে। গোল নম্বর 15, লাইফ অন ল্যান্ড। লাইফ অন ল্যান্ড বলতে একটা জিনিস আমরা একটুখানি আমাদের বুঝে নিতে হবে যে পরিবেশের যে সম্পদগুলো আছে, সেই সম্পদের মধ্যে ল্যান্ড একটা খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। এই ল্যান্ড গুরুত্বপূর্ণ সম্পদ হলেও এটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে যে ল্যান্ড কি করে কমে যাবে? ল্যান্ড কমে যাচ্ছে এইভাবে, ডিগ্রেডেশন হয়ে। যেখানে ফরেস্ট রয়েছে সেই ফরেস্টের ডিগ্রেডেশন হচ্ছে, ডিফরেস্টেশন হচ্ছে, যার ফলে জমি আমাদের বনভূমি জমি কমে যাচ্ছে। এছাড়াও এগ্রিকালচারাল ল্যান্ড, সেই এগ্রিকালচারাল ল্যান্ড যদি ডিগ্রেডেশন হয়, অর্থাৎ তার যদি অবনমন হয়, যেখানে অবনমন অর্থাৎ এমন পরিস্থিতি তৈরি হওয়া যেটা কাজের জন্য আর ব্যবহার করা যাবে না, তো সেরকম যদি হয় তাহলে সেই ল্যান্ড থাকাও যা, না থাকাও তাই, অর্থাৎ থেকেও আমরা সেই ল্যান্ডকে ব্যবহার করতে পারবো না। তো এখানে এইভাবে বলা যেতে পারে যে ল্যান্ডকে যদি প্রপার ওয়েতে সেফ রাখা না যায় তাহলে কিন্তু আমাদের পৃথিবীতে লাইফও ঠিক সেফ থাকতে পারবে না। গোল নম্বর 16, পিস, জাস্টিস অ্যান্ড ইনস্টিটিউশন। বর্তমান বিশ্বে আমরা বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন সমস্যা দেখতে পাই। সমস্যাটা প্রধানত রাজনৈতিক এবং বেশিরভাগ ক্ষেত্রেই ইকোনমি ড্রিভেন পলিটিক্যাল প্রবলেম, রাইট? আচ্ছা, এই ধরনের সমস্যাগুলোতে যে সারা বিশ্বের শান্তি বারবার বিঘ্নিত হয়েছে, বারবার ইনজাস্টিস তৈরি হয়েছে। তো এই সমস্যাগুলো যদি ক্রমাগত চলতেই থাকে সেটা কিন্তু একটি সুস্থির সমাজ তৈরি করতে দিতে পারে না। তাই এই সমস্যাকে আমাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে এবং এর সলিউশনের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। গোল নম্বর 17, পার্টনারশিপ। উইদাউট পার্টনারশিপ আমরা এর আগে যে 16টা গোলের কথা বললাম, এই 16টা গোলের কোনোটাই করা সম্ভব নয়। গ্লোবাল লেভেলে এবং লোকাল লেভেলে, ইভেন রিজিওনাল লেভেলে, সমস্ত লেভেলেই আমরা যদি প্রপার পার্টনারশিপ গড়ে তুলি তবেই একমাত্র আমরা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের সমস্ত সমস্যাগুলোকে প্রপার অ্যাড্রেস করতে পারবো এবং আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে মূল লক্ষ্য, অর্থাৎ মূল 3টে পিলার আছে এর মধ্যে, সেই 3টে পিলার হচ্ছে এনভায়রনমেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, ইকোনমিক সাস্টেনেবিলিটি অ্যান্ড সোশ্যাল সাস্টেনেবিলিটি। এই 3টে সাস্টেনেবিলিটির লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবার এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের আমরা বেসিক কিছু গোলগুলো বেসিক্যালি জানলাম। এরপরে তার সাথে সম্পর্কিত বেশ কিছু কনসেপ্ট যেগুলো পরীক্ষার জন্য জানা খুবই জরুরি, সেই বিষয়গুলোকে একটু জেনে নেব। সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই বিষয় সম্পর্কে আমাদের কি কি জানতে হবে? হোয়াট, হোয়াই, হাউ, হোয়েন, হোয়াট। ওকে, তো প্রত্যেকটা বিষয় জেনে নেবো একসাথে, একটু দেখে নিই। আচ্ছা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই কনসেপ্টটা কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝানো হয়? ওকে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে বোঝানো হয় ডেভেলপমেন্ট হুইচ মিট দ্য নিডস অফ প্রেজেন্ট উইদাউট compromising the ability of future generation to meet their own needs। বাংলায় বললে এভাবে বলা যেতে পারে যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সুরক্ষিত রেখেও বর্তমান প্রজন্মের জন্য ব্যবহার করাকেই এক কথায় সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে পারি। অর্থাৎ ধরে নাও
যে কোনো একটা গচ্ছিত সম্পদ, যেমন মাটির তলায় খনিজ তেল। এখন খনিজ তেল আমরা যদি যথেচ্ছভাবে ব্যবহার করতে থাকি তাহলে কি হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খনিজ তেল শেষ হয়ে যাবে বা থাকবে না। তাই আমাদেরকে এমনভাবে এই সম্পদগুলো ব্যবহার করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য থাকে এবং আমরাও আমাদের প্রয়োজনীয় চাহিদাটুকু মেটাতে পারি। অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ব্যবহার সীমিত করতে হবে এবং যতটুকু প্রয়োজন ততটুকুই করতে হবে। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক সম্পদগুলো, যে প্রাকৃতিক যেসব সম্পদ রয়েছে, সেই প্রাকৃতিক ক্ষয়িষ্ণু সম্পদ মূলত রয়েছে, সেগুলোকেও যথাযথভাবে ব্যবহার করতে হবে এবং মূলত বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করতে হবে, রাইট? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কেন এবং কিভাবে নিড ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমাদের দেশে বা বর্তমান বিশ্বে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কেন জরুরি হয়ে পড়েছে, এই জিনিসটাকে কিন্তু বোঝা খুবই জরুরি। কারণ বর্তমান বিশ্বের এই পরিস্থিতিটা না বুঝলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ইম্পর্টেন্সটাও আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবো না। বর্তমান বিশ্বে যে সভ্যতার বিস্তার সম্পর্কিত সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেগুলোকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফার্স্ট, ওভার এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। বিষয়টা কি, সভ্যতা যত বাড়ছে, জনসংখ্যা যত বাড়ছে, মানুষের জীবনযাত্রার মান মানুষ যত বাড়াতে চাইছে, মানুষের এই আকাঙ্ক্ষা, ওই অসীম আকাঙ্ক্ষা যত বাড়ছে, তত কি হচ্ছে, পরিবেশের যে সম্পদগুলো রয়েছে সেই প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা যথেচ্ছভাবে আহরণ করছি এবং ব্যবহার করছি, অর্থাৎ ওভার এক্সপ্লয়েট করছি। তো এই থেকে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যাগুলো কিন্তু বুমেরাং হয়ে আমাদেরই সভ্যতার সংকট হয়ে দাঁড়াচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছি স্ক্যারসিটি অফ রিসোর্সেস, বিভিন্ন গচ্ছিত সম্পদগুলি এবং কোনো কোনো ক্ষেত্রে প্রভাবমান সম্পদও ধীরে ধীরে সীমিত হয়ে আসছে এবং যেটা সভ্যতার চালিকা শক্তির জন্য বিশেষ সমস্যা তৈরি করছে। যেমন ধরে নেওয়া যেতে পারে যে ফুড প্রোডাকশন মোটামুটি 40 বছরে ডবল হয়, সেক্ষেত্রে পপুলেশন যেভাবে বাড়তে থাকছে সেটা কিন্তু বেশ সমস্যাজনক। এবং তার সাথেও যোগ হচ্ছে যে ল্যান্ড ডিগ্রেডেশন, অর্থাৎ ল্যান্ড ডিগ্রেডেশন এমন একটা সমস্যা তৈরি করছে যেখানে জমির আয়তন টেকনিক্যালি ফিক্সড হলেও কনসেপচুয়ালি বা প্র্যাকটিক্যালি আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ এখানে যেমন দেখা যাচ্ছে যে অলমোস্ট 23% ওয়ার্ল্ড এগ্রিকালচার ল্যান্ড হ্যাজ বিন ডিগ্রেডেড। অর্থাৎ সমগ্র পৃথিবীর যা এগ্রিকালচারাল ল্যান্ড আছে বা যা জমিতে এগ্রিকালচারাল প্র্যাকটিস করা হয় তার মধ্যে 23% অলরেডি ডিগ্রেডেড হয়ে গেছে বা চাষের অযোগ্য হয়ে গেছে। তো এই ধরনের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, এই ধরনের সমস্যা থেকে ভবিষ্যৎ সভ্যতাকে প্রপারলি সুরক্ষিত করতে গেলে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের পথেই একমাত্র হাঁটতে হবে, যাতে আমরা বর্তমান প্রজন্মে আমাদের ব্যবহারের প্রয়োজনীয় যতটুকু দরকার ততটুকু ন্যাচারাল রিসোর্সকে অবশ্যই ইউজ করব এবং খেয়াল রাখবো যাতে সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গচ্ছিত থাকে, রাইট? এবং সবশেষে সবথেকে বড় সমস্যা ক্লাইমেট চেঞ্জ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ন্যাচারাল রিসোর্সের এক্সপ্লয়টেশন, এই সমস্ত কিছুর সব থেকে বড় অ্যাডভার্স এফেক্ট দেখা যায় ক্লাইমেট চেঞ্জ বিভিন্নভাবে আমাদের সমস্যা তৈরি করছে। সি লেভেল রাইজিং, গ্লোবাল টেম্পারেচার রাইজ, এই সমস্ত কিছুর মাধ্যমে বিভিন্নভাবে সমস্যা তৈরি করছে। তো এই সমস্যাগুলোকে একসাথে যদি অ্যাড্রেস করা না যায় তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম সভ্যতা সংকটের মুখোমুখি করবে। সেখান থেকে সঠিকভাবে নিস্তার পেতে হলে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের মতোই ইন্টিগ্রেটেড প্ল্যানিং নিতে হবে, রাইট? এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে মোট 3টি কোর এলিমেন্ট আছে বা কোর কনসেপ্ট আছে, যেটা আমি এর আগেও একবার এক্সপ্লেন করেছি। মোট কোর কনসেপ্ট কোনটা আমরা খুব কুইকলি একবার দেখে নেব। এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, সোশ্যাল সাস্টেনেবিলিটি অ্যান্ড ইকোনমিক সাস্টেনেবিলিটি। এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি বলতে এনভায়রনমেন্টের ন্যাচারাল রিসোর্সকে প্রোটেক্ট করা এবং নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করাকে বোঝাচ্ছে। সোশ্যাল সাস্টেনেবিলিটি বলতে জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার ডেভেলপমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট, এই ধরনের কালচারকে বাড়ানোর কথা বলা হচ্ছে।
ইকোনমিক সাস্টেনেবিলিটির কথা বলতে গেলে প্রথমেই বলা যায় যে ইকুয়াল ইকোনমিক গ্রোথ, পকেট ইকোনমিক গ্রোথ ওভারঅল ইন্ডিয়া তথা সমস্ত বিশ্বের মূলত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু একটা বড় সমস্যা হয়েছে। পকেট ডেভেলপমেন্ট বলতে বোঝায় যে কোনো একটা দেশের ওভারঅল ডেভেলপমেন্ট না হয়ে বিশেষ 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 কিছু স্থানে স্থানে ডেভেলপমেন্ট হওয়া, অর্থাৎ ছোট ছোট পকেট এরিয়াতে ডেভেলপমেন্ট হওয়া, রাইট। এরপর চলে আসবো এসডিজি ইন্ডিয়া বেস রিপোর্ট। অর্থাৎ এখানে একটা জিনিস বলা দরকার যে ইন্ডিয়া সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে যথাযথভাবে রূপায়ণ করার জন্য নীতি আয়োগের মাধ্যমে একটা ইন্ডেক্স তৈরি করে এবং পারফরমেন্স চেক করার জন্য একটা ইন্ডেক্স তৈরি করে, যে ইন্ডেক্সের মাধ্যমে আমাদের ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যগুলো বিভিন্ন স্টেটগুলো কীরকম পারফরমেন্স করছে সেটাকে চেক করা হয়। এখানে সেই রিপোর্ট থেকে বেশ কিছু উদ্ধৃতি আমি নিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। মূলত 13টা ইন্ডেক্সকে নেওয়া হয়েছে মোট 17টা গোলের মধ্যে। আচ্ছা, এখন এই ইন্ডেক্স অনুযায়ী ইন্ডিয়া পারফর্ম কেমন করেছে এটাকেও আমাদেরকে জেনে রাখতে হবে। যদিও পিপল অ্যান্ড এনভায়রনমেন্টের পেপার 1-এর জন্য, ইউজিসির পেপার 1-এর জন্য এই টপিকটা সরাসরি ইম্পর্টেন্ট নয়, মানে এই জায়গাটার আলোচনাটা সরাসরি ইম্পর্টেন্ট নয়, তবুও একটা লুক রাখা উচিত, কারণ আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা সমস্ততেই কিছুটা জেনে রাখা দরকার, রাইট। তো খুব শর্টে বলতে গেলে কেরালা, হিমাচল প্রদেশ এই ধরনের এবং কেরালা এবং হিমাচল প্রদেশ মোটামুটি ফ্রন্ট রানারে রয়েছে, অর্থাৎ সামনের সারিতে পারফর্ম করছে। এছাড়াও বিভিন্ন ইউনাইটেড টেরিটরির মধ্যে ইউনিয়ন টেরিটরির মধ্যে চণ্ডীগড় সামনের দিকে রয়েছে, কেরালা সব থেকে টপে র্যাঙ্ক করছে, আসাম, বিহার, ইউপি সব থেকে নিচের দিকে র্যাঙ্ক রয়েছে। ইন্ডিয়া মোটামুটি 2030 সাল অবধি এই টার্গেট নিয়েছে, তার মধ্যে সমস্ত কিছু টার্গেট অ্যাচিভ করার। এসডিজি অ্যান্ড ইন্ডিয়ার কমিটমেন্ট, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে ফুলফিল করার জন্য ইন্ডিয়া বেশ কিছু কমিটমেন্ট করেছে। এই জায়গাটা কিন্তু আমাদের এই পেপার 1-এর জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে থেকে যা প্রশ্ন আসে তার বেশিরভাগই কিন্তু পার্টিকুলার এই জায়গাটা থেকে আসে। তো জায়গাটাকে আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে। কিরকম, যে ইন্ডিয়া বেশ কিছু কমিট করেছে, অর্থাৎ নিজের দেশের জন্য বেশ কিছু টার্গেট সেট করেছে। টার্গেটটা মোটামুটি 4টে এরিয়ার উপর। ফার্স্ট ইজ ক্লিন ফুয়েল, second is no plastic, third is international solar alliance, and the fourth one is climate change, right? আচ্ছা, টার্গেট গুলো কি কি? ক্লিন ফুয়েলের মধ্যে রয়েছে যেমন BS5 থেকে BS4 থেকে সরাসরি BS6 টেকনোলজিতে জাম্প করা। আমরা জানি যে পেট্রোল কার এবং ডিজেল কারের মধ্যে যে ইঞ্জিন থাকে সেই ইঞ্জিনের কোয়ালিটি হচ্ছে এই স্ট্যান্ডার্ড, ভারত স্ট্যান্ডার্ড। সেই ভারত স্ট্যান্ডার্ড 4 স্টেজে আমরা এখন চলছি। এই ভারত স্ট্যান্ডার্ড 4 থেকে ভারত স্ট্যান্ডার্ড 6-এ সরাসরি জাম্প করার কথা। এই স্টেজগুলো বিভিন্ন গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী যে গ্যাস, সেই গ্লোবাল ওয়ার্মিং গ্যাস এমিশনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এভাবে বলা যায় যে BS4 থেকে BS6 কোয়ালিটির ইঞ্জিন অনেক কম পরিমাণ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী গ্যাস বা গ্লোবাল ওয়ার্মিং গ্যাস নিঃসরণ করবে। আচ্ছা, এর টার্গেট কবে রাখা হয়েছে এখানে দেখে নাও, যে দিল্লি প্রথম রাজ্য হবে এই BS4 থেকে BS6-এ জাম্প করা। তারপরে 13 মেজর সিটিজ, 13টা বড় বড় শহরকে এর আন্ডারে নিয়ে আসা হবে 1 জানুয়ারি 2019 থেকে, এবং বাকি সমস্ত দেশে মোটামুটি 2020 অর্থাৎ এই সালে 2000 এপ্রিল থেকে চালু হওয়ার কথা। ওকে, আচ্ছা, প্লাস্টিক রিলেটেড বলা হয়েছে ইন্ডিয়া হ্যাজ প্লেগেটেড টু eliminate all single use plastic in this country by 2022. I don't know এটা কিভাবে এখনো পসিবল, কারণ এখন অবধি আমরা যে এফোর্ট দেখেছি সেটা খুব একটা কাজের নয়। তবে কল্যাণীতে থাকাকালীন আমি একটা কথা বলতে পারি যে কল্যাণীতে যে এফোর্টটা নেওয়া হয়েছে সেটা ডেফিনেটলি খুব ভালো, এবং কল্যাণীতে অলমোস্ট কল্যাণী যেহেতু একটা ছোট শহর, এর মধ্যে এটা করা গেছে যে এর মধ্যে খুব সুন্দরভাবে এই পলিথিন ইউজ বা ক্যারি ব্যাগ ইউজকে সম্পূর্ণরূপে বন্ধ করা গেছে। যদি সমগ্র দেশে এটা করা যায় নিশ্চয়ই খুব ভালো হবে, রাইট। চলে আসি পরের কমিটমেন্টে। পরের টার্গেট এরিয়া হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার এলিয়েন্স। এখানে ইন্ডিয়া ঠিক করেছে 2030 সালের মধ্যে 100 গিগাওয়াট সোলার এনার্জি তৈরি করবে।
ক্লাইমেট চেঞ্জ কি করবে? ইন্ডিয়া ঠিক করেছে যে এমিশন ইন্টেন্সিটি অফ ইটস জিডিপি বাই 33 to 35% টু রিডিউস বাই 2030। আচ্ছা, এখানে এমিশন ইন্টেন্সিটি বলতে বোঝানো হয় যে মূলত কার্বন এমিশন ইন্টেন্সিটি, রাইট? ওকে। এছাড়াও বেশ কয়েকটা টার্গেট আছে, যেমন কার্বন সিঙ্ক to create an additional carbon sink of 2.5 to 3 billion tons of CO2 equivalent through the additional forest and tree cover by 2030। অর্থাৎ বিষয়টা কি রকম? বিষয়টা হচ্ছে এরকম যে 2030 এর মধ্যে বিপুল পরিমাণ এলাকাতে ফরেস্ট কভার তৈরি করা হবে, অর্থাৎ কৃত্রিমভাবে বনসৃজন করা হবে, যার ফলে কার্বন সিঙ্ক অর্থাৎ পরিবেশ থেকে কার্বন নিঃসরণের মাত্রা কমে এবং কার্বন গ্রহণ করে নেবে, অর্থাৎ ফরেস্ট গাছপালা কার্বন গ্রহণ করে পরিবেশকে দূষণমুক্ত করবে, রাইট? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, দেখে নাও। এই প্রশ্নটার অ্যান্সার আমি কমেন্টের মাধ্যমে বা গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা দেবে, তোমরা তোমাদের মতো স্টাডি করে দেবে। ওকে, চলে আসি আজকে লাস্ট। থ্যাংক ইউ ফর হিয়ারিং দিস ক্লাস, and if you have any doubt on any portion of this class, please mention in comment, I will reply. Thank you.